তখনই আগমন হয় জাইমার। ইশাক জাইমার দিকে এক নজর তাকিয়ে বলে, আলহামদুলিল্লাহ, ভালো। ভাবিকে নিয়ে এসে ঘুরে যাস, আম্মু বলেছে দাওয়াত পৌঁছে দিতে। ইনশাল্লাহ, আন্টিকে নিয়ে এসে ঘুরে যাস। জুবাইর কেশে উঠে বলে। আচ্ছা। ইশাক ছোট্ট করে বলে, হুম, আমি নাম্বার পাঠাচ্ছি। কথাটা বলে কান থেকে ফোনটা সরিয়ে ব্যস্ত হাতে টাইপ করে ইশরাক। নাম্বার পাঠিয়ে দিয়ে ল্যাপটপে সে মগ্ন হয়ে যায়, কিছু ফাইল চেক করে দিচ্ছে। জামা নিজের ফোনটা হাতে নিয়ে যাচ্ছিল, এমন সময় ইশরাকের কর্কশ কণ্ঠটা কানে আসে। ইশরাক বলেছে, তোমার প্রেজেন্টেশন আসছে 2 দিন পর, এখনই তৈরি হও। জামা এগিয়ে আসে, তর্জনী নাচিয়ে বলে, এরকম কোনো সংবাদ আমি পাইনি। আমি 2 দিন পর তোমার প্রেজেন্টেশন নেব। এমনি মার্কস দেওয়া যায় না, আমি ইংলিশ পারি না। না, দেওয়া যায় না। ল্যাপটপে চোখ রেখে কথাটা বলে ইশরাক। জামা প্রকাশ্যে মুখ ব্যঙ্গ করে মিনমিন করে বলে। গোলামের পুত। ইশরাক ভ্রু কুচকে তাকিয়ে জিজ্ঞেস করে। ডিড ইউ সে সামথিং? জামা ডানে বামে মাথা নাড়ায়, তড়িঘড়ি ইশরাকের সামনের টেবিলটার উপর বসে যায়। ইশরাক তাকিয়ে জায়মার কাণ্ড দেখছে। জায়মা তখন ভাবুক হয়ে বলে, আমি একটা কথা ভেবেছি। কি কথা? শান্ত কণ্ঠে জবাব দেয় ইশরাক। জায়মা দ্বিগুণ ভাব নিয়ে বলে, পড়াশোনা শেষ করার পর আপনাকে আর পাত্তা দেব না। নেক্সট? জায়মা মুখটা গম্ভীর করে বলে, আর কিছু না। যাও, পড়তে বসো। আপনার কি মনে হয় না জাইমার উচিত পড়াশোনা বর্জন করে সংসারকে গ্রহণ করা? না, মনে হয় না। তাহলে কি মনে হয়? ইশরাক শটান হয়ে বসে। জায়মা চোখের দিকে তাকিয়ে বলে, আচ্ছা ফাইন, ধরো তোমার পড়াশোনা করা লাগবে না, তখন তুমি কি করবে? স্বামীর সেবা যত্ন করব। বিরক্ত হয়ে যাবা। কেন? এই যে এখন তোমাকে অনেক ব্যাপারে আমি ছাড় দিচ্ছি, তখন কোনো ছাড় হবে না। কিরকম? তখন তোমার আমাকে সামলাতে হবে। মানে? এই যেমন দিনে আমি তোমাকে সামলাবো, তোমার ভুল ত্রুটি সব, কিন্তু বিনিময়ে তোমার আমাকে রাতে সামলাতে হবে। এ আর এমন কি কাজ? ইশরাক গম্ভীর করে ফেলে মুখটা। জায়মা হয়তো বুঝেনি, সেজন্য হাতের আঙ্গুলের ভাঁজে থাকা কলমটা ঘুরিয়ে ইশরাক বলে। তাহলে আজকে রাতে একটু প্র্যাকটিস হবে। জায়মার নজর যায় ইশরাকের পেশিবহুল পুরুষালী হাতের দিকে। কালো রঙের একটা টি শার্ট হাতের সাথে খাপ খেয়ে আছে। জায়মা দৃষ্টি ফিরিয়ে নেয়, কিছু একটা কানে শব্দ করে বাজছে। জায়মার দোকান রক্তিম হয়ে গেছে, মুখে সে আবার ফুটিয়ে তুলে নিশে। ইশরাক পরিস্থিতি স্বাভাবিক করতে বলে। কফিটা ভালো ছিল। জায়মার লজ্জা কাটে, মুখ তুলে তাকিয়ে বলে, বাবাও বলেছে। যাও, নিজের ব্যাগগুলো খালি করে নাও, কাপড়ে তোমার জন্য জায়গা খালি করে রেখেছে। জায়মা উঠে যায়, 3টা ব্যাগ নিয়ে কাবার্ডের সামনে দাঁড়ায়। নিজের জামা কাপড় শাড়ি সব সারি সারি করে রাখে, প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রেখে দেয়। রুম জোনে অনেকক্ষণ পায়চারি করে, দাদির সাথে কথা বলেছে জাইমা। ইশরাককে আর ডিস্টার্ব করেনি সে। রাতের খাবার খাওয়ার সময় হলে ইশরাকের পিছু পিছু নিচে যায়। আনায়ার সাথে টেবিল গোছানোর কাজে হেল্প করে। পানির জগ, সালাদ, খাবারের বল, বাটি সব এগিয়ে দিয়েছে। ইশরাকের পাশে বসে চুপচাপ খাবার খেয়ে নিয়েছে। ইরফান, ইশরাক এবং সাজাদ খান সোফায় বসে ফোন কোনো একটা ব্যাপার নিয়ে তুমুল আলোচনা করছেন। পোহা ইসরাত খাবার খেয়ে চলে গেছে। আনায়া ইরাকে ঘুম পাড়াতে গেছে। জায়মা টেবিল গুছিয়ে নিচ্ছে। রাজি আহমেদের সাথে এটো প্লেট, বলবাটি কিচেনে নিয়ে রেখেছেন। শাশুড়ির দেওয়া অনেক উপদেশ জায়মা শুনেছে, বিশেষত এই পরিবারের কে কি রকম জিনিস পছন্দ করে, কালচার সবকিছুই। সেসব জ্ঞানের বাণী শুনতে শুনতে সবাই ঘুমাতে চলে গেছে। জায়মা রাজি আহমেদকে গুড নাইট বলে রুমে আসে। ইশাক ফ্রেশ হয়ে কলে কথা বলছিল। জায়মা চুপচাপ ফ্রেশ হয়ে চুলগুলো আছড়ে নেয়। খাটের দিকে এগোতে গেলে ইশরাক জানায়। রুমে পানি নেই। জায়মা স্বচ্ছ কাচের মতো পরিষ্কার জগটা হাতে নেয়। ইশরাকের দিকে সন্ধিহান দৃষ্টিতে তাকায়। তাকে রুম থেকে এক মুহূর্তের জন্য দূরে সরাচ্ছে, নাকি কাজ শেখাচ্ছে। ভাবতে ভাবতেই সিঁড়ি বেয়ে নিচে নামে সে। পানি ভর্তি জগ নিয়ে ধীর পায়ে এগোয়। কিছু একটার হিসাব মিলাচ্ছে সে, আবার কখনো উদাস মনে সামনে যাচ্ছে। রুমে প্রবেশ করতে কিছুটা ঘাবড়ে উঠে জায়মা। রুম জুড়ে কেবল অন্ধকার, শুধু একরাশ চার্জের নীল আলো জ্বলছে, যার ফলে রুমের অন্ধকার কিছুটা কেটেছে। তবে পা ফেলে সামনে এগোনোর মতো সাহস নেই জায়মার। সে জগ হাতে দেয়ালের সাথে সেটে দাঁড়ায়। ঢোক গিলে গলা স্বর উঁচু করে বলে, শুনতে পাচ্ছেন? রুম অন্ধকার কেন? জামা কোনো আওয়াজ পেল না, বরং বিরক্ত লাগছে তার। এ ধরনের ফাজলামোর মানে কি? এই না ইশরাক এত বুঝতা, এমন বুঝদার হয়ে অবুঝের মতো কাজের মানে কি? শেষ মুহূর্তে জামার ধৈর্যের বাঁধ ভেঙে আসে। চেঁচিয়ে উঠতে গেলে দরজা লাগানোর শব্দে থমকে যায়। কাছাকাছি কারো ভারী নিঃশ্বাস অনুভব করতেই স্বস্তির নিঃশ্বাস ছাড়ে।
ইশরাক দরজার লকটা করে দিয়েছে। অতি সন্তর্পণে জাইমার হাত থেকে জগটা নিয়ে জায়গা মতো রেখে দেয়। জাইমা অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছে কারো অস্তিত্ব। ইশরাককে খুঁজে পাওয়া মাত্রই সে টি শার্টের কলার খামচে ধরে বলে, এসব কোন ধরনের অশুভ? তোমার রুমের লাইট নিভিয়েছেন কেন? ইশরাক জাইমার দিকে কিছুটা ঝুঁকে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আজকে রাতটা তোমার আমাকে সামলাতে হবে। মানে? কথাটা শেষ হতে এক লহমায় জাইমার নরম অধর জোড়ায় সমস্ত নম্রতা শুষে নেওয়ার মতো অসভ্যতা মোটা করেই ফেলে ইশরাক। জাইমা অনুভব করে শির দাঁড়াবে ঠান্ডা কিছু উপরের দিকে উঠে আসছে, ভেতরটা এলোমেলো করে দিচ্ছে, যেন ভিন্ন রুমে কোনো অনুভূতি এসে তাড়া করছে কোথাও। ইশরাক জাইমার অধর থেকে সরে আসে, ঠান্ডা কোমল কানের লতিতে অধর ঠেকিয়ে বলে, মানেটা ঠিক এরকম। অসভ্য। আর কখনো আমার সামনে বড় কথা বলতে। থামে জাইমা। ইশরাক তার কোমরে হাত রেখেছে, নিজের কাছাকাছি টেনে নিয়ে কিছুটা শূন্যে উঠিয়ে দেয়। জাইমা তখনও ইশরাকের টি শার্টের কলা চেপে ধরে রেখেছে। এক পর্যায়ে ইশরাক জাইমাকে নিচে দাঁড় করায়, নরম তুলি দিয়ে বেঁধে রাখা চুলগুলোর থেকে তুলি সরিয়ে সেগুলো এলোমেলো করে দেয়। নিজের ঠান্ডা হাত জাইমা চুলের পেছনের দিকে নেয়, অর্থাৎ জাইমার জামার পেছনের চেনটাতে হাত রাখতে বলে, ক্যান আই কিস ইউ? জাইমা বাকরুদ্ধ, কথা বলার মতো কিছুই খুঁজে পাচ্ছে না। সে তো ভেবে পাচ্ছে না ইশরাক উপরে উপরে এত ডোন্ট কেয়ার ভাব নেয়, অথচ 6 দিনও যাচ্ছে না। ইশরাক জাইমার গালে হাত রেখে বলে, তুমি ঘুমিয়ে গেছো? না। জাইমার ভারিক্কি কণ্ঠস্বর কানে ধাক্কা খেলে ইশরাক আমলে নেয় না। জামা চেনটা ঠেলে নিচে নামিয়ে ফেলে, উন্মুক্ত পিঠে নিজের হাতের বিচরণ ঘটায়। ইশরাক উন্মত্তের মতো জামার ঘাড়ে কপালে অধর ছোঁয়। নরম তুলতুলে বিছানায় পিঠ ঠেকতেই জামা অনুভব করে নিজের গায়ের উপর ভারী কোনো কিছু। উদ্বেগে সরে আসার জন্য ইশরাকের কাঁধে ধাক্কা দেয়, দাঁতে দাঁত চেপে যন্ত্রণা দমিয়ে রাখে। ইশরাক ধাক্কা অনুভব করে নিজের বাঁধন আলগা করে দেয়, নিজের ভার কমিয়ে নিয়ে এসে বল, আই এম রিয়েলি সরি। জামা হাতড়ে টেবিল ল্যাম্পটা জ্বালাতেই ঘর জুড়ে আলোর ফালি দেখা যায়। নিজের দিকে তাকিয়ে তড়িঘড়ি কম্বলটা গায়ে টেনে নেয়। নড়াচড়া করতে গিয়ে মনে হলো কিছু ঠিক নেই। ইশরাক এগিয়ে আসে, জামাকে ডিঙিয়ে টেবিল ল্যাম্পটা অফ করে দেয়। জামাকে নিজের বুকে টেনে নিয়ে বলে, তুমি আগে যাবে নাকি আমি আগে? পড়াশোনা আগে যাবে। রাগ দেখিয়ে জবাব দেয় জামা। ইশরাক মৃদু হেসে বলে, চলে গেছে। ইশরাক বিছানা ছেড়ে উঠে যায়, মেঝে থেকে জামার জামা উঠিয়ে সেটা খাটের উপর রাখে। রুমের লাইটটা অন করে চেঞ্জিং রুমে চলে যায়। কিছুক্ষণ পর একটা তোয়ালে এনে জামার দিকে বাড়িয়ে দিয়ে বলে, এটা পরে উঠে আসো, কুইক। জামা নিজেকে ঢেকে নেয়। ইশরাক সামনে দাঁড়ানো, তার দৃষ্টি জাইমার দিকে স্থির। জাইমা কিছুটা অস্বস্তিতে পড়ে যায়, তার মনে হচ্ছে ওই দৃষ্টি অন্তর্ভেদী। মাথাটা ঝিম ধরে আছে। ইশরাক জাইমাকে পাজা কোলে নিয়ে ওয়াশরুমে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দেয়। রুমে এসে কাবার থেকে জাইমার কাপড়গুলো নিয়ে যায়। শীতে কাপাকাপি করা জাইমার পাশে শাওয়ারের নিচে দাঁড়িয়ে ইশরাক নিজের চুলগুলো কপাল থেকে পেছনের দিকে স্লাইড করছে। জাইমা নিজের জামা কাপড় নিয়ে সরে আসতে গেলে ইশরাক ভাবলিশীন হয়ে বলে, ইউ ক্যান চেঞ্জ ইউর ড্রেস ইন ফ্রন্ট অফ মি ইফ ইউ ওয়ান্ট। চোখ গরম করে তাকায় জাইমা, বিরক্তি নিয়ে বলে, গোলামের পুত। আজকে আমার দোষ বেশি, সের জন্য তোমার গালিকে ছাড় দিলাম। তবে নেক্সটে কোনো ছাড়াছাড়ি হবে না। পক পক না করে সরুন তো আমার চোখের সামনে থেকে। ইশরাক জবাব দেয়, সো হোয়াট? তোর পায়ের নখ থেকে মাথার চুল অব্দি সবই আমার মুখস্থ। জাইমা পাশে থাকা আরেকটা তোয়ালে ইশরাকের মুখের উপর ছুঁড়ে মেরে দেয়, বলে, আগামহীন অসভ্য। জি হ্যাঁ, তাতে তোমার কোনো সমস্যা? জামা কথা না বাড়িয়ে চলে যায়। ইশরাক আওয়াজ উঁচু করে বলে, মেঝে ভিজিও না, একটু বর্ষে পানিতে পড়ে যাবে তুমি। তাতে আপনার কি? কিছুক্ষণ পর জামা ভেজা জামা কাপড় হাতে বেরিয়ে আসে। ইশরাক নিজের চুল শুকাচ্ছে। জামা জামা কাপড় ওয়াশরুমে রেখে রুমে আসে। ইশরাক ভেজা তোয়ালে হাতে ওয়াশরুমের দিকে যাচ্ছিল। জামা মুখ ঝামটি মেরে সরে আসতে গেলে মেঝের পানিতে চিত হয়ে পড়তেই যায়, কিন্তু নিজেকে রক্ষা হিসেবে ইশরাকের শার্টের কলা চেপে ধরে। ইশরাক জামার দিকে তাকিয়ে বলে, রাতেও দেখি আমার তোমাকে সামলাতে হয়, নিজের যোগ্যতা প্রকাশ করো। জামা নিজেকে ছাড়িয়ে নিয়ে ইশরাকের কলা চেপে ধরে বলে, আপনি এত বড় মাপের অসভ্য। কেন, তুমি কি ছোটখাটো অসভ্য ভেবেছিলে? জামার কঠোর দৃষ্টিতে তাকিয়ে বলে, বেড়া মানুষ হলো গিরগিটি। দিনের বেলায় তারা সিংহ সাজে, রাতের বেলা ঠিকই বউয়ের কাছে এসে বিড়ালের মতো মিউ মিউ করে। আর ইউ কম্পেয়ারিং মাই রাইট টু আ ক্যাট? মাথায় সমস্যা নাকি? কথা বোঝেন না? রেগে জবাব দেয় জাইমা। ইশরাক জাইমার থেকে নিজের শার্টের কলার ছাড়িয়ে নিয়ে জাইমাকে বুকের সাথে চেপে ধরে বলে, বলো তো,
পড়াশোনা করা সহজ নাকি সাংসারিক ঝামেলা মেটানো? জামা ইশরাকের কাঁধে দাঁত বসিয়ে দিয়ে বলে, আপনার বিচার আল্লাহ করবে। তোমাকে চুমু খেয়ে সারা রাত একটু মুখ নিয়ে ঘুমাতে পারবো না, সেজন্য শাওয়ার নিয়েছি। বোরিং লাগছিল সেজন্য তোমাকেও জ্বালিয়েছি। দ্যাটস ইট। জামা রেগে ইশরাকের দিকে কঠোর দৃষ্টিতে তাকায়। নিজেকে ছাড়িয়ে নিয়ে গা ঝাড়া দিতে ইশরাক ভ্রুকুচকে তাকিয়ে রয় জাইমার দিকে। জাইমা পুনরায় গা ঝাড়া দিয়ে বলে, এভাবে যে এটো গা নিয়ে সারা রাত ঘুমাবেন? ইশরাকের চোয়াল শক্ত হয়ে এসেছে। জামা ঠোঁটের কোণে বাঁকা হাসি ঢেউ খেলছে। ইশরাক গটগট করে জামাকে পাশ কাটিয়ে চলে যায়। বিছানা থেকে একটা বালিশ নিয়ে জাইমার কাছে এগিয়ে আসে। বালিশটা জাইমার দিকে এগিয়ে দিয়ে বলে, সোফায় ঘুমাতে পারো বা ফ্লোরে, ইটস ইউর চয়েস মিস মৌসানি। আমার সাথে এক বিছানায় ঘুমিয়ে গায়ে এটো করার কোনো প্রয়োজন নেই তোমার। জাইমা বুকে দুহাত গুজে দাঁড়ায়। ব্যাটার ইগোতে যে আগুন ধরেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। জাইমা সন্তর্পণে বালিশটা নিজের হাতে নেয়। রাগে শরীর জ্বলছে পড়ছে, ভেতরটাও পুড়ে যাচ্ছে। ইশরাক নিজেই তো চুমু খেয়ে গোসল করালো। কি পরিষ্কার বাবা গো! সেখানে তো তার বলা উচিত ছিল এক বিছানায় না ঘুমোতে, কিন্তু না, ব্যাটা নিজের ইগোকে বেশি প্রায়োরিটি দিয়েছে। জাইমা অতিরিক্ত ঠান্ডা মাথায় বালিশ হাতে সোফায় বসে যায়। ইশরাক খাটের উপরে বসেছে, তার নজর জাইমার দিকে স্থির। জাইমা নিজের রাগ দমানোর চেষ্টা করছে। রাগে জেদে দুটো পানির গ্লাস ইশরাকের মাথায় ভাঙলেও বোধহয় রাগ কমবে না। শর্ট টেম্পার হওয়া সুবিধার থেকে অসুবিধাটাই বেশি। জাইমা রুমের এসির দিকে তাকায়। রাত গভীরের দিকে যাচ্ছে, ঠান্ডাটাও বাড়ছে। তার উপর একটু আগে ওই বজ্জাতটাকে শাওয়ারের নিচে দাঁড় করিয়েছে। কত বড় অসভ্য! রাত বিরাতে কারণ ছাড়া শাওয়ার নেয় তাকে। জাইমার মনে হচ্ছে এসব সংসারের মারপ্যাচের থেকে পড়ালেখাটাই বেটার মানে কি বেস্ট। শুধু পড়াশোনা, নেই বাড়তি কোনো চাপ। ইশরাক কপাল স্লাইড করছে। জাইমা বুঝুক পড়াশোনা বেশি সহজ নাকি সাংসারিক ঝামেলা। সে তো শুধু সূত্র ধরেছে, পুরো অঙ্ক এখনো বাকি, তাতেই মেরেই হাল। জাইমাকে আরেকবার পরখ করে ইশরাক দৃষ্টি ঘুরিয়ে নিয়েছে। রুম জুড়ে শুধুই নীরবতা। ইশরাক এসির পয়েন্ট কমিয়ে দিয়েছে। জাইমার কান্না পাচ্ছে। এই ইশরাক এমন কেন? মাঝরাতে তাকে কিসের শাস্তি দিচ্ছে? ভেবে মুখ ঘুরিয়ে সোফায় শুয়ে পড়ে। গায়ের উপর বড় চওড়া ওড়নাটা মেলে দিয়েছে। চোখ ভর্তি ঘুম। হয় বেশিক্ষণ দেরি হয়নি ঘুমোতে। আধ ঘন্টার মতো বসেছিল ইশরাক। দৃষ্টি জাইমার দিকে স্থির ছিল। নিজের হুটহাট সিদ্ধান্ত নিয়ে বেজায় বিরক্ত হয়ে গেছে সে ভেবেছিল জাইমা তার সাথে ঝগড়া করবে, কিন্তু এমন তো কিছুই করেনি। সোজা শুয়ে পড়েছে। এতটা ভদ্রতা জাইমাকে ঠিক মানাচ্ছে না। ঘড়ির কাঁটা 1:30টার ঘর ছুঁয়েছে। ইশরাক উঠে বিছানায় গুছিয়ে নেয়। জাইমার কাছে এগিয়ে যায়। চুলগুলো ভেজা, তেমন একটা মোছা হয়নি। ইশরাক টেবিলের উপরে থাকা তোয়ালে নিয়ে জাইমার চুলগুলো মুছে দেয়। পাজা কোলা করে জাইমাকে নিয়ে বিছানায় শুয়ে দেয়। শরীরটা ঠান্ডা হয়ে আছে। লাইট অফ করে জাইমাকে বুকে টেনে নেয় ইশরাক। নিজের শরীরের সমস্ত অংটুকু জাইমাকে দেওয়ার চেষ্টা করছে। কখনো হাত ঘুষছে তাড়াতাড়ি গরম হওয়ার জন্য। ইশরাকের চোখে ঘুম নেই। ডান হাতের উপর জাইমার মাথাটা রাখা। দুজনের গা জড়িয়ে রেখেছে সাদা উমের চাদর। ইশরাক বা হাতটা বের করে এসিটা বন্ধ করে দেয়। জাইমার ঠান্ডা নরম গালের সাথে নিজের ঠোঁট ছোঁয়াচ্ছে সে। ওটা মুখশ্রীতে জুড়ে নিজের বিচরণ করছে। ঘুমের ঘরে থাকা জাইমার থেকে সুযোগটা লুটে নিয়ে ইশরাক যেন শান্তি পাচ্ছে। জেগে থাকলে মিনিটে দেয় 5 লাখ। এত সুন্দর করে আদর করা মোটেও সম্ভব না। নিজের দেহের সাথে নরম তুলতুলে একটা দেহ সেটে আছে। ইশরাক নিজেকে দমিয়ে রাখছে। মাঝে মধ্যে অনুভূতি যেন বেপরোয়া হয়ে ধরা দিচ্ছে। তখনই সে জাইমার ঘাড়ের দিকে ঝুঁকে যায়। গলার নিচে অধর ছোঁয়াতেই জাইমা কিছুটা নড়ে চড়ে ওঠে। ইশরাক কিছুটা থামে। ইচ্ছে করছে জাইমার কানের কাছে মুখ নিয়ে বলতে, তুমি ভীষণ আদরে মৌসানি। দেখো, তোমাকে আদর করার অদ্ভুত লোভ আমায় পেয়ে বসেছে। এখন কি করি বলো তো? জাইমা ভারী কোনো বস্তু নিজের উপর ঝুঁকছে। সেটা তার ষষ্ঠ ইন্দ্রিয়কে সজাগ করে দিচ্ছে। দুহাতে সে বস্তু সরানোর চেষ্টা করলেও পারে না, বরং মনে হলো সে বস্তুটা তাকে নিজের সাথে আগলে নিয়েছে। জাইমা উথাল পাতাল ভাবে ছোটাছুটি শুরু করে দিয়েছে। ইশরাক জাইমাকে থামাতে বলে, ডোন্ট মুভ মৌসানি, আদর করতে দাও। কথাটা কানে বাজতেই জাইমা চোখ মেলে তাকায়। অন্ধকার রুমে ইশরাকের নিঃশ্বাস নিজের কপালে বাড়ি খেতেই সে কিছুটা সরে যেতে চায়, কিন্তু পারে না। রাগে জেদে তেজস্বী হয়ে উঠে সে কঠোর গলায় বলে, আপনি আমাকে এখানে কেন এনেছেন? তাও আমার ঘুমের সদ্ব্যবহার করে নিজের কাজ উসুল করেছেন। এখন এটো মুখ নিয়ে ঘুমোতে ইগোতে বাঁধবে না? না, বাঁধবে না। আমার হকের কাছে ইগো আসছে কোত্থেকে? আপনাকে আমি খুন করে ফেলবো। লাভ নেই, আমার কাজ হয়ে গেছে। জাইমা উঠে বসে। টেবিল ল্যাম্প জ্বালিয়ে নিজের জামা কাপড় দেখে, সব ঠিকঠাক। ইশরাক নিজেও উঠে বসেছে।
জামা তেজ দেখিয়ে খাট থেকে নামতে গেলে ইশরাক তার হাত ধরে নেয়, কড়া কণ্ঠে বলে, পা ফ্লোরে ফেলবে তো 4 মাসের জন্য বেড রেস্টের ব্যবস্থা করে দেবো। আপনার ইগো কোথায়? ইশরাক জবাব দেয় না। জামাকে টেনে শুয়ে দেয় নিজের পাশে, নিজের কাছাকাছি টেনে নিয়ে বলে, কথা না, ঘুমাও। বলেই হয়ে যাবে নাকি? আপনি আমাকে লাগামহীনভাবে জ্বালাচ্ছেন। ইটস মাই রাইট। জামা জবাব দেয় না। কিছুক্ষণের ভেতরে রুম জুড়ে নীরবতার অস্তিত্ব জানান দেয়। ছটফট করা মৈশানি তার গোলামের পুতের বুকে মাথা রেখে ঘুমোচ্ছে। জামা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে, বলা যায় ইশরাকের আগে। নিজের ভেজা জামা কাপড় ব্যালকনিতে মেলে দিয়ে ফ্রেশ হয়ে একবারে রুমে এসেছে সে। ইশরাক ঘুম থেকে উঠেই ফোন নিয়ে বসেছে। জরুরি কল হয়তোবা। রুমটা জামা গুছিয়ে নিচে চলে গেছে। রাজিয়া আহমেদ আর আনায়া নাস্তার তদারকি করছে, সাথে তাদের হেল্পিং হ্যান্ডও আছে। জাম্মা কিচেনে গিয়ে আনায়ার বানিয়ে রাখা ম্যাঙ্গো জুসের বড় বোতলটা নিয়ে টেবিলের কাছে আসে। সবগুলো গ্লাস প্লেট সাজিয়ে রাখছে সে। একটু পর রাজিয়া আহমেদ পরোটা রুটি দুভাগে নিয়ে আসেন। জামাকে বলেন, মর্ম পরোটা খায় না, তুমি ওর প্লেট সাজিয়ে দাও। জামা মাথা নাড়ায়। ইশরাকের প্লেটে রুটি সবজি ডিম সব গুছিয়ে দেয়। সবার আগে ইশরাকের নাস্তাটাই রেডি করেছে সে। বাকিরাও রেডি হয়ে চলে আসে। জামা এটা ওটা এগিয়ে দিচ্ছে। ইশরাক রেডি হয়ে আসতে জামা তার প্লেটটা এগিয়ে দেয়। রাজি আহমেদ আনায়া আর জায়মাকে বসিয়ে দেয় নাস্তা করার জন্য। ইশরাক নাস্তা খাওয়ার ফাঁকে ফাঁকে জায়মাকে বেশ কয়েকবার দেখে নিয়েছে। সাজেদ খান ইরফান সোফায় বসে ইশরাতের ব্যাপারটা নিয়ে আলোচনা বসলে ইশরাক জায়মাকে বলে, খাওয়া শেষ করো, রেডি হয়ে আসো, কুইক। আমি বেশিক্ষণ ওয়েট করতে পারবো না। না পারলে নাই। জায়মার কথায় আনায়া পোহা ইশরাক তাকায় তাদের দুজনের দিকে। ইশরাক কফিতে চুমুক দিয়ে জায়মার দিকে তাকায়। জায়মা উঠে যায় চেয়ার ছেড়ে। রাজি আহমেদকে জিজ্ঞেস করে, কি কাজ করতে হবে? মর্ম যা বলেছে সেটা করো। জায়মা চলে যায় সেখান থেকে। ইশরাক টিস্যু দিয়ে মুখ হাত মুছে উঠে দাঁড়ায়। সাজেদ খান আর ইরফানের কাছে আসলে ইরফান জিজ্ঞেস করে, জুনায়েদকে তোমার পছন্দ হয়েছে? তাকে নিয়ে আমার কোনো সমস্যা নেই। যে বিয়ে করবে তাকে জিজ্ঞেস করে নেওয়াটা ভালো। ইশরাকের কথায় সাজেদ খান বলেন, ইশরাতকে নিয়ে চিন্তা নেই, তুমি বলো, যেহেতু তোমার বন্ধু। সে ভালো ছেলে, সবই তোমাদের পছন্দ হবে। সব ঠিকঠাক থাকলে গিয়ে দেখে আসতে পারো। তাহলে জানিয়ে দাও, আমিও ইরফান অফিসে শেষে যাব। ওকে। ইশরাক উঠে যায়। বা হাতের কবজিতে থাকা কালো বেল্টের ঘড়িটার দিকে তাকায় সে। বেশি সময় নেই তার হাতে। জায়মাও আসছে না, সেজন্য সে ব্যস্ত পায়ে রুমে যায়। জায়মা ব্যাগ গোছাচ্ছে তখন। ইশরাক জায়মাকে আবারও বলে, তাড়াতাড়ি আসো। জায়মা বেরিয়ে আসে। ইশরাকের পেছন পেছন আসতে ইশরাক বলে, ভাইয়া আমিও যাব। চলে আসো। ইশরাত জায়মা পাশাপাশি হেঁটে যায়। ইশরাক গাড়ি বের করে। জায়মা ইশরাকের পাশের সিটেই বসেছে। ইশরাত একাই পেছনে। জানলা দিয়ে বাইরে তাকায় জায়মা। মনে পড়ে লিফটের ঘটনা। এই ইশরাতের কাছেই তো সে ইশরাকের বদনাম করেছিল। এখন তারই ভাইয়ের বউ সে। গালি অবধি দিয়েছিল। সেসব ভাবতেই লজ্জায় মাথা কাটা যায়। জায়মা গাড়ি থেকে নেমে নিজের ডিপার্টমেন্টের দিকে চলে যায়। ইশরাকের সাথে কোনো রকম কথা বলেনি সে। ইশরাক তার বোনের সাথে কথা বলতে বলতেই যায়। জায়মা তাসকিনের সাথে দেখা করে। করিডোরের সামনে দাঁড়িয়ে তাসকিনের সাথে কথা বলছে সে। মূলত তার সংসার জীবনের টপিকসই উঠেছে। জায়মা নিজের ভুল স্বীকার করে বলে, পড়াশোনাই ভালো। আমার ভুল হয়েছে 1 বছর ড্রপ দেয়া। আফসোস করে লাভ নেই, এখন যা আছে এগিয়ে যা। এই শোনো, বল। ইশরাক তোদের ডিপার্টমেন্টে গেলে কোনো মেয়ের দিকে কুমতলবে তাকায় রে? জায়মার কথায় তাসকিন হতাশ হয়ে তাকায়। এই ইশরাকের বদনাম করে আবার তার প্রতি সিরিয়াসও? তাসকিন বলে, তোর কি সেকেন্ডে সেকেন্ডে মোট সুইং হয়? কেন? এই না, ইশরাক খানের বদনাম করিস, আবার মেয়েরা তাকায় কিনা জিজ্ঞেস করিস। করব না? এখনকার মেয়েরা সুন্দর বেড়া মানুষ দেখলেই চোখ সরায় না, হোক বিবাহিত বা অবিবাহিত। সবাই তো এক না তাও ঠিক, তবে বেশিরভাগই ওই রকম। দোস্ত, বিয়ে শাদি করলি, দাওয়াত দিলি না। শর্ত, জীবন নিয়ে টানাটানি আবার দাওয়াত। তুই বিয়ে করে আমায় দাওয়াত দে, যাতে বর নিয়ে তোর বিয়েতে গিয়ে সবাইকে দেখাতে পারি আমি। দেখ দেখ, আমি বিয়ে করেছি, সুন্দর বড় পেয়েছি। বিয়ে নিয়ে স্বপ্ন দেখা ভালো, একদিন না একদিন সেটা পূরণ হয়। বিয়ে নিয়ে স্বপ্ন দেখতে কষ্ট হয় না, কিন্তু ফিউচার নিয়ে স্বপ্ন দেখলে হার্ড ওয়ার্ক করতে হয়, কত ঝামেলা। এই না, তুই পড়াশোনা নিয়ে সিরিয়াস, এখন আবার বিয়ের স্বপ্ন তো গেলি কেন? জায়মা হাত ঘড়িতে সময় দেখে বলে, আমি তো মোটিভেট করছিলাম। ভাই মাপ চাই, তুই যা তো যা।
আমার তো বেচারার স্যারের কথা ভাবলেই খারাপ লাগছে। তোকে আমার বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দেবো না, দেখিস তুই। তর্জনী নাচিয়ে কথাটা বলতে বলতে জামা নিজের ক্লাসের দিকে যায়। আবারও জোরে বলে, সময় নেই, না হলে বুঝিয়ে দিতাম আমার বিরুদ্ধে কথা বলার। দেয়ালের সাথে ধাক্কা খেয়ে পেছনের দিকে পড়তে পড়তে বেঁচে যায় জাইমা। সে তাসকিনের দিকে তাকিয়ে কথাগুলো বলতে বলতে এগোচ্ছিল। দেয়ালটা খেয়াল করেনি। করিডোর স্তব্ধ, হয়তো ক্লাসও বসে গেছে। জাইমা তড়িঘড়ি দৌড় লাগায়, এক দৌড়ে ক্লাসের ভেতর। জামা ক্লাসরুমে ঢুকতেই দেখে ইশরাক আগেই চলে এসেছে। সে সরি বলে আবারও বাইরে যায়। পুনরায় বলে, মে কাম ইন স্যার? ইশরাক জাইমার দিকে তাকায়, ঘড়িতে সময় দেখে বলে, 10 মিনিট লেট করেছেন, সেজন্য দাঁড়িয়ে থাকুন। সময় হলে ভেতরে রাখা হবে। জামা ঠোঁটের আগায় তৈরি থাকা গালিটা গিলে নেয়। দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে যায়। ভেতরে একটা মেয়ে প্রেজেন্টেশন দিচ্ছে। জাইমা বাইরে দাঁড়িয়ে সেসব শুনছে। ইশরাকও মনোযোগ সহকারে ক্লাস নিচ্ছে। জাইমা হাত ঘড়িতে সময় দেখে। তার টাইম তো ঠিক আছে, তাহলে ওই বেটা ইশরাক কেন বলছে 10 মিনিট লেট হলো? জাইমা এক ফাঁকে ক্লাসরুমের দিকে ঘড়িটা তাকায়। পরক্ষণে জিভে কামড় দিয়ে ফেলে। সত্যি তো, তার ঘড়ির টাইম উল্টে গেছে। জাইমা দরজার সামনে দাঁড়িয়ে বলে, স্যার আমার ঘড়ির টাইম উল্টে গেছে, সেজন্যই লেট। এক নাগারে বিরতিহীনভাবে কথাগুলো বলছিল প্রেজেন্টেশন দেওয়া মেয়েটা। জামার কথায় তার আলোচনায় ব্যাঘাত ঘটে। সবার দৃষ্টি দরজার দিকে। ইশরাক জামার কথায় তোয়াক্কা না করে সবার উদ্দেশ্যে বলে, এভরিওয়ান প্লিজ কাম টু দ্য পয়েন্ট। জামার মুখটা মলিন হয়ে আসে। ইশরাকের ডোন্ট কেয়ার ভাব দেখে তার শরীরে জ্বলে পড়ে যাচ্ছে। পাক্কা 15 মিনিট বাইরে দাঁড় করিয়ে রেখে ইশরাক বলে, কাম ইন। জামা ভেতরে আসে। মেহেরের পাশে বসতে বসতে মুখ বাঁকিয়ে বলে, ভাবের চোটে বাঁচি না। এরকম প্রফেসর ক্লাস নিলে আমি ফাঁকিবাজ করব না। তো কি করব? উনি একমাত্র যে তোর ভুল ত্রুটিকে ছাড় দিয়েছে, অন্য কেউ জীবনেও না। প্রফেসরের যে ব্যবহার, এখানে ঠেকা ওনাদের আমাদের। শালার সব জায়গায় রাজনীতি। মাসে মাসে টাকা খাবে কিন্তু মার্কসও কেটে দেবে। অ্যাসাইনমেন্ট লেখাবে, প্রেজেন্টেশন নেবে, তাও মার্কস দেবে না। শালারা বজ্জাত। মিস মৈশানি খানম, স্ট্যান্ড আপ। জাইমা শটান হয়ে দাঁড়িয়ে যায়। ঈশাকে চল শক্ত। সে গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করেছিল। জাইমা ক্লাসে ডিস্টার্ব করছে। জাইমা দাঁড়িয়ে বলে, ইয়েস স্যার। বলুন তো, আমি কি নিয়ে কথা বলছি? শুনিনি স্যার। জাইমার কথা ইশরাক দম নিয়ে বলে। আগামীকালকে আপনি প্রেজেন্টেশন দিবেন, অ্যান্ড ইটস ফাইনাল। জাইমা শুকনো ঢোক গিলে বলে, আগামীকালকে তো আমার না, ওর ওর কথাটা বলতে বলতে মেহেরকে টানা শুরু করে দেয় জাইমা। মেহের জাইমার থেকে নিজেকে ছাড়িয়ে নিতে নিতে বলে, আমাকে টানছিস কেন? জাইমা মেকি হাসি টেনে বলে। দাঁড়া তাড়াতাড়ি। তখনই ইশরাক তীক্ষ্ণ রাগ দেখিয়ে বলে, কাম টু দ্য পয়েন্ট। একে ওকে টানাটানি করছেন কেন? আগামীকালকে প্রেজেন্টেশন রেডি করার সাথে ম্যানার্সের উপরে স্টাডি করে আসবেন। সিট ডাউন। রাগী কণ্ঠে বলা কথাগুলো শোনা শেষে জাইমা বসে যায়। ইশরাকের দিকে তাকিয়ে বাজে ভাষা দুটো গালে উচ্চারণ করে সে। এক মুহূর্তের জন্য তারা দুজন ভুলে গেছে তারা যে স্বামী স্ত্রী। জাইমা হিসেব করছে, ইশরাকের মতো এমন বিহেভিয়ার আর কোনো প্রফেসর তার সাথে করেনি। শুধুই কি জাইমা? জাইমার সাথে ঝামেলাটা বেশি হলেও ইশরাক অন্যান্যদের একবারের বেশি কোনো কিছুই বলে না। কণ্ঠস্বরে আলাদা একটা রাগ থাকে। বাকিরা এক কথায় সব শোনে, শুধু জাইমা একটু ব্যতিক্রম। 4-5টা ডাক খেয়ে এরপর সে সোজা হয়। ইশরাকের ক্লাস শেষ হতে জাইমা উঠে দাঁড়ায়। মেহেরকে বলে, ঠান্ডা মাথায় বাস দিয়ে গেল। এক রাতে আমি কিভাবে প্রেজেন্টেশন তৈরি করব? সব ইংলিশে বলতে হয়। হাই, গা ঢাকা দিস। কেমনে দিব? ওনার সাথেই তো থাকতে হয়। অসুস্থতার নাটক করিস? ওয়াও, এটা তো সুন্দর আইডিয়া। তাহলে আরেকটা আইডিয়া শোন। জাইমা বসে যায়, মনোযোগ দিয়ে বলে, কি? তুই বলবি তুই প্রেগনেন্ট। এখন নড়াচড়া করলে বেবির সমস্যা হবে। 4 মাস বেড রেস্টে থাকা দরকার, না হলে শিওর হওয়ার জন্য ডক্টরের কাছে যাবি। না না, এই আইডিয়া হবে না। তাহলে? আরে একদিনে কেউ প্রেগনেন্ট হয় নাকি? এখন আমি এটা বললে উনি বুঝেই যাবেন আমি যে মিথ্যে বলছি। তার চেয়ে দেখি কতটুকু মুখস্থ করতে পারি। ওয়াও, তাহলে তো ভালোই। একটা কামব্যাক দে বোন। দিব দিব। ইশরাকের পাক্কা 10 মিনিট দাঁড় করিয়ে রেখেছে জাইমাকে, তবুও তার আসার নামগন্ধ নেই। ইশরাক লিফটের সামনে দাঁড়িয়ে ফোন চেপে যাচ্ছে। কল যাচ্ছে তবে রিসিভ করছে না জাইমা। বাধ্য হয়ে ইশরাক জাইমা ডিপার্টমেন্টের দিকে যায়।
রাগে জেদে চোয়াল শক্ত এসেছে। ইশরাক যেতে মেহেরকে দেখে, তাকে জিজ্ঞেস করে, মৈশানীকে দেখেছ? এই মাত্র কথা হলো, এর মাঝে কোথায় গেল কে জানে। ইশরাক কিছু বলে না। জামার ফোনে আবারও কল দেয়, কিন্তু রিসিভ করেনি সে। 20 মিনিট যাওয়ার পরেও জামার খোঁজ মেলেনি। ইশরাক লিফটে উঠে যায়, গাড়িতে গিয়ে অপেক্ষা করবে। এখন এভাবে খোঁজাখুঁজি করে লাভ হবে না। একের পর এক কল যাচ্ছে জামার ফোনে, কিন্তু কোনো রেসপন্স নেই। ইশরাক গাড়িতে বসে এসির পয়েন্টটা বাড়িয়ে দেয়। শরীর ঘামছে অবিরত, চোয়াল শক্ত, ভেতরে ভেতরে রাগ দমিয়ে রাখছে সে। জায়মা তাকে নাচিয়ে ছাড়ছে। গাড়িতে প্রায় 25 মিনিটের মতো বসেছিল ইশরাক। এর ভেতরে না হলে 100 কল দিয়েছে জায়মার ফোনে, তবুও কোনো হেলদোল নেই তার। ইশরাক বিরক্ত হয়ে ইশরাতকে কল দেয়। কল রিসিভ হলে ইশরাক বলে, তোমার সাথে মৈশানীর দেখা হয়েছে? না তো, আমি তো জ্যামে বসে আছি। দেখো তো ওই ইডিয়টকে কোনো রিক্সায় পাও কিনা। আচ্ছা ওয়েট। ইশরাত রিক্সাগুলোতে নজর দেয়, সব জ্যামে আটকে পড়ে আছে। সে নিজেও রিক্সা করে এসে বিরক্ত হয়ে গেছে। এই গরমে জ্যামে আবার রিক্সায় বসে থাকা সুখকর না। ইশরাক অপর পাশ থেকে বলে, পেয়েছো ওকে? দেখিনি ভাইয়া। তুমি কি এখনো জ্যামে? হ্যাঁ। নেমে যাও, আমি আসছি। রোদে বসে থাকতে হবে না। জ্যামে একটু ছাড়লেই নামবো। ওকে। ইশরাত ফোনটা ব্যাগে ঢুকিয়ে রাখে। তার মধ্যে পাশের রিক্সা নজর যেতে সে ভ্রু কুঁচকে নেয়। এই তুমি রিক্সায়? ভাইয়াকে কিছু বলনি? জায়মা পাশ ফিরে দেখে ইশরাত। সে বিরক্তি হয়, তবে মুখে প্রকাশ করে না। মেকি হাসি টেনে বলে, মনে ছিল না। জায়মার কথা ইশরাত হা হয়ে যায়। কি ডোন্ট কেয়ার ভাব নিয়ে কথা বলছে। তার ভাই যেমন, ভাইয়ের বউটাও তেমন। ইশরাত নিজেকে স্বাভাবিক রেখে বলে, ভাইকে কল দিয়ে জানাও তুমি রিক্সায়, সে ওয়েট করছে। ব্যালেন্স শেষ আপু। তাহলে আমি বলে দিচ্ছি। জামা মাথা নাড়ায়। হাতে থাকা মিনি ফ্যানের বাতাস মুখের সামনে ধরে রেখেছে। ইশরাত ঘেমে একাকার হয়ে গেছে, ফর্সা মুখ লাল হয়ে আছে। জামা ফ্যানটা এগিয়ে দিয়ে বলে, এটা নাও, গরম কম লাগবে। ধন্যবাদ, তোমারও তো গরম লাগবে। নাও নাও, আমার কাছে আরেকটা উপায় আছে। ইশরাত ফ্যানটা হাত নিয়ে মুখের সামনে ধরে। জামা একটা ক্লো ক্লিপ দিয়ে চুলগুলো বেঁধে নেয়। ব্যাগ থেকে ছোট্ট একটা হাত পাখা বের করে, সেটা দিয়ে নিজেকে বাতাস দিতে থাকে। সামনে নজর যেতে দেখে রিক্সাওয়ালা বৃদ্ধ চাচা ঘেমে একাকার। জামা তাকেও বাতাস দেয়। জামার ভেতর পলিথিনে করে ঠান্ডা পানি নিয়ে এগোচ্ছে একটা ছেলে। জামা তাকে থামায়। দুটো ঠান্ডা পানি নিয়ে ইশরাতকে বলে, তোমার জন্য একটা নেব? দুইটা নাও। জামা মোট 4টা পানি নেয়। বরফের ভেতরে থাকায় কিছুটা ঠান্ডা। ইশরাতের দিকে দুটো বাড়িয়ে দেয়, ছেলেটার দিকে টাকা দেয়। নিজে একটা রেখে আরেকটা রিক্সাওয়ালা মামাকে দেয়। তার ভেতরে ইশরাকের ফোন আসে ইশরাতের কাছে। ইশরাত কলটা রিসিভ করতেই ইশরাক ধমকে বলে, মৈশানীকে দেখেছো তুমি? হ্যাঁ, আমার পাশে রিক্সায় বসে আছে। এখন কি করছে? ঠান্ডা খাচ্ছে। আমাকে এখানে বসিয়ে রেখে ঠান্ডা খাচ্ছে। ওর ফোনে কি হয়েছে? ব্যালেন্স নেই। আমার ফোন তুলতে ব্যালেন্স লাগবে? ইশরাকের তর্জন গর্জন দেয়া কথায় ইশরাত ফোনটা জাইমার দিকে এগিয়ে দিয়ে বল, ভাইয়া কথা বলবে। জামা ফোনটা নেয়, কানে দিতে ইশরাক ধমকে বলে, আগে বুঝেছি তুমি ম্যানার শেখোনি, এখন দেখছি মিনিমাম সেন্সটুকুও নেই। আমাকে 1 ঘন্টা ওয়েট করে তুমি রিক্সা নিয়ে বাসায় যাচ্ছ। এতগুলো কল দিয়েছে, কল তোলার প্রয়োজন মনে করনি। তুমি নিজেকে ভাবছোটা কি? শোনো, তোমার ইগো দেখার মতো সময় আমার কাছে নেই। আর কোনোদিনও তোমার আমার সাথে ভার্সিটি আসতে হবে না, যেতেও হবে না। বেয়াদব মেয়ে। জামা কলটা কেটে দেয়। ইশরাক ফোনটা পাশের সিটে রেখে গাড়ি স্টার্ট দেয়। জামা পড়বে ভেবে সে অন্য রাস্তা ধরেছে। সে রাস্তা দিয়ে বাসায় যেতে সময় একটু বেশিই লাগে, তবে জ্যামে বসে থাকার চেয়ে বেটার। জামা সামনে তাকায়। ইশরাকের দেওয়া অপমান সে হজম করে নিয়েছে। ভার্সিটি আসলে তার সাথে যে বিহেভিয়ার দেখায়, সেই হিসেবে জায়মা নিজের ইচ্ছে মতো বাসায় যেতেই পারে, স্বাভাবিক। তাকে 15 মিনিট দাঁড় করিয়ে রেখেছে, বিনিময়ে 1 ঘন্টা অপেক্ষা করেছে। হিসেব বরাবর জ্যাম ছেড়ে দেয়। ইশরাত জায়মা আগে পিছে বাসায় প্রবেশ করে। তাদের পেছনে দিয়ে ইশরাকও এসেছে। গাড়ি রেখে ভেতরে চলে যায় সে। রুমে এসে জায়মাকে পায়নি, হয়তো শহরে ঢুকেছে। ইশরাক চেঞ্জ করে আসতেই জায়মাকে দেখে গোসল শেষ করে এসেছে। ইশরাক চলে যায় গোসল করতে। যে পরিমাণ গরম পড়ছে, দিনে 3 বার গোসল করলেও কম হয়ে যাবে। জামা নিজেকে তৈরি করে নিচে চলে যায়। ইশরাত খেতে বসেছে। জামাও প্লেট নিয়ে খাবার বেড়ে খাওয়া আরম্ভ করে। তখনই রাজি আহমেদ এসে বলেন,